ট্রাম্প ক্ষমতায় আসার পর একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন এবং তার সেই সিদ্ধান্ত ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে গোটা বিশ্ব জুড়ে। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন যে $29 মিলিয়ন বাংলাদেশকে সাহায্য করা হয়েছে এবং একটা এনজিও এই টাকার মধ্যে অনেকটা টাকা পেয়েছে। এবার এই যে টাকা যেগুলো বাংলাদেশের বিভিন্ন এনজিওতে গিয়ে ঢুকেছে, সেই টাকাগুলো কি শুধুই আমেরিকা থেকে এসেছে নাকি সেই টাকাগুলো অন্যান্য জায়গা থেকেও এসেছে? কোন জায়গা থেকে কত টাকা এসেছে? আসলে হাসিনাকে গদিচ্যুত করতেই কি চক্রান্তে এই টাকাগুলো ব্যবহার করা হয়েছে, সেই প্রশ্নটাও এবার উঠে আসছে। আর এই সংস্থাগুলো তারা টাকা নিয়েই বা কী করেছেন? আর এই যে এই $29 মিলিয়ন, এই টাকাগুলো কবে এসেছিল, কিভাবে এসেছিল, কাদের হাতে এসেছিল, আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি লাইভে যিনি রয়েছেন বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহ। কোথা থেকে এসেছিল, কি কাজে ব্যবহার করা হয়েছে, কারা পেয়েছেন এই টাকাগুলো? তবে তার আগে আমরা একটু শোনাবো আপনাদের যে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন, শুনুন। $29 million to strengthen the political landscape in Bangladesh went to a firm that nobody ever heard of. Got $29 million. They got a check. Can you imagine? You have a little firm, you get 10,000 here, 10,000 there. And then we get $29 million from the United States government. There are two people working in that firm. Two people. I think they're very happy. They're very rich. They'll be on the cover of a very good business magazine pretty soon for being... স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে ডোনাল্ড ট্রাম্প বলছেন $29 মিলিয়ন, একটা ছোট্ট সংস্থা, দুজন মাত্র কাজ করে, 10,000 এখান থেকে 10,000 ওখান থেকে, কোন জায়গায় এই টাকাটা এসে পৌঁছেছে, তারা কারা? এটা একটা খুবই অখ্যাত, এরা তো ডোনাল্ড ট্রাম্প তো বললেনই যে ওরা দে হ্যাভ বিকাম রিচ, ওরা টাকা পয়সা কিছু খরচ করেছে, কিন্তু এই যে অবস্থা, এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি বিষয়টা এখন তো একেবারে পরিষ্কার যে হি কট রেড হ্যান্ডেড, একেবারে এটা চৌর্যবৃত্তি, একটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য, একটা স্ট্যাবল কান্ট্রিকে এইভাবে একটা মানে একটা ষড়যন্ত্রের যুপকাষ্টে বলি হয়ে যাওয়া। চিন্তা করেন, বিপ্লব বললো তারা, আর বুঝা গেল তারা যে বিপ্লব বলছে, এটা কিসের বিপ্লব? এটা জাস্ট তস্কর বৃত্তি। এরা বিদেশি টাকা এনে বিভিন্ন ভাবে বিভিন্ন সেক্টরের মানুষকে দিয়ে এরা ষড়যন্ত্র করে। মানে আপনি বলছেন যে এই টাকাটা মোহাম্মদ ইউনূসের কাছেই এসেছে প্রকারান্তরে? ইউনূস সবকিছুর সাথে জড়িত, সে তো নিজেই স্বীকার করছে। ইট ওয়াজ মেটিকুলাসলি ডিজাইন। এটা একদিনের না, এটা বহুদিন ধরে ওরা কাজ করছে। এটা 2018 থেকে দেওয়ার ভেরি মাচ সিরিয়াস, তারা কাজ করেই যাচ্ছে। তো এর ভিতরে ইউনূসের কিছু মানি মিস অ্যাপ্রোপ্রিয়েশনের জন্য তার বিরুদ্ধে যে কেস হলো, লেবারদের টাকা ফাঁকি দেওয়ার জন্য, ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য বিভিন্ন ভাবে তার বিরুদ্ধে যে কেসগুলো হলো, সেই থেকে তারা আর এই টাকা দিয়ে কি করলো? আমাদের দেশের সিভিল সোসাইটি, আপনি তো জানেন আমাদের দেশের সিভিল সোসাইটি বাংলাদেশের বিরুদ্ধে যা কিছু আছে আপনার ম্যানুফ্যাকচার করে বাংলাদেশের বিরুদ্ধে বলে তারা এই বিদেশ থেকে এনজিও গুলো টাকা নিয়েছে। আর ইউনূস হচ্ছে এনজিও হেড। এই সব কিছু আপনি দেখবেন, তার যে নতুন যে অ্যাডভাইজার্স কমিটি, এরা মেম্বার্স, তারা সবাই কিন্তু তার হ্যান্ডপিক, তার এনজিওর লোক। তো এটা একেবারে পরিষ্কার, দিবালোকের মতো পরিষ্কার যে একটা সরকারকে তারা কিভাবে বিভিন্ন সেক্টরে ব্রাইব করে টাকা দিয়ে, আপনার শিল্পী সাহিত্যিক থেকে শুরু করে আপনার যে ফরহাদ মাজার, তো আপনি দেখতেছেন তার নাম বিভিন্ন ভাবে, একটা উদ্ভট চরিত্রের লোক, সে নিজেকেই নিজে কন্ট্রাডিক্ট করে বসে। এরকম আজকের যে জঙ্গি জেহাদি, এরা কিন্তু ওরই পরামর্শে এবং ইউনূসের পরামর্শে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বাংলাদেশের এই দুর্ঘটনাটা, এই ভয়াবহ ইনসিডেন্টটা ঘটলো, এটাকে কোনো অবস্থাতেই বিপ্লব বলা যায় না। এটা হচ্ছে তস্কর বৃত্তি। এটা সাধারণ মানুষকে, সাধারণ ছাত্র সমাজকে
তারা প্রতারণা করছে, এরা প্রতারক, এরা হচ্ছে দেশদ্রোহী, এরা স্বাধীনতা বিরোধী। এরা যে বিদেশি টাকা নিয়ে যে ষড়যন্ত্র করছে এটা কিন্তু এখন সাধারণ মানুষের কাছে দিবালোকের মতো পরিষ্কার। তো এরপরে চোর তো ধরা পড়ে গেছে, এখন দেখবেন যে অ্যাকশন কাকে বলে। বাঙালি কিন্তু ঘুরে দাঁড়ায়, খুব চট করে ঘুরে দাঁড়ায়। এই চোর কিভাবে, একটা দেশের আমেরিকার প্রেসিডেন্ট যেখানে বলতেছে যে কিভাবে কত টাকা $29 মিলিয়ন খরচ করা হয়েছে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। তো তো বিষয়টা তো আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো, এই যে $29 মিলিয়ন, এটা তো আমেরিকা দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প বলছেন। আর কোন দেশ টাকা দিয়েছে? কোন কোন দেশ টাকা দিয়েছে? এরা অনেক দেশের থেকে টাকা পায়। এরা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইভেন কানাডা, ডেনমার্ক, হল্যান্ড, এদের বহু প্রোগ্রাম আছে। এরা আপনার এখন দেখুন যে ওরা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতি, এগুলোর ডেভেলপমেন্টের জন্য যে পলিটিক্যাল যে যে দিগন্ত, এটাকে তারা উন্নত করছে। এর মানে কি? এর মানে হচ্ছে সরকার বিরোধী যে অপপ্রচার, এই অপপ্রচারে তারা ফান্ডিং করছে। তো বিষয়টা সাধারণ মানুষ কিন্তু, এটা আমাদের দেশের মানুষ, এরা বুঝে। এরা তো একেবারে ওই ঘাসে মুখ দিয়ে চলে না। এই টাকাগুলো কোথায় ব্যবহার করা হয়েছে? ব্যবহার করেছে সেই সরকার বিরোধী যে সুশীল সমাজ আছে, যাদের কোনো কাজ নেই, যারা বাংলাদেশের কিছুই নাই, শুধু ওই মিথ্যা যে কতগুলো জিনিস আছে এগুলো বানিয়ে বিদেশে পাঠায় যে এই অবস্থায়, মানে এই ক্রাইসিস, ওই ক্রাইসিস, বিভিন্ন সেক্টরে এগুলো দেখিয়ে ওরা বিভিন্ন দেশ থেকে টাকা আনে। আর এই আমেরিকার যে টাকাটা, এটা যে ইউএসএইড এর যে 20 মিলিয়ন, এটা শুধু শেখ হাসিনাকে উৎখাত করার জন্যই এটা ব্যবহৃত হয়েছে। এটা বিভিন্ন টক শোতে ব্যবহার করা হয়েছে। এটা বিভিন্ন ভাবে আপনি লক্ষ্য করছেন যে বাংলাদেশে দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সরকার বিরোধী যে অপতৎপরতা, এটা এদের আগের প্রজেক্ট, তারপরে প্রজেক্ট, এদের কন্টিনিউয়াস প্রজেক্ট ছিল। শুধু যে 29 মিলিয়ন এরা, এর আগেও তাদের প্রজেক্ট আছে। একজন এখন আস্তে আস্তে চোরগুলো নিজেরাই স্বীকার করছে যে না, আরো প্রজেক্ট আছে আমাদের, এর আগেও ছিল, এটা আছে, এটা চলমান। বিভিন্ন ভাবে এরা বলার চেষ্টা করছে। একজন এটা চ্যানেল আই টক শো পরিচালনা করে, সে তো ভয়াবহ। বাংলাদেশের যে আমেরিকার রাষ্ট্রদূত ছিল হাস, তাকে নিয়ে 5 স্টার হোটেলে প্রোগ্রাম করছে। একটা প্রোগ্রাম করতে 20 লাখ 30 লাখ টাকা লাগে। তো সে কতগুলো 15-20টা অনুষ্ঠান করছে। এখন আবার তো বলার চেষ্টা করছে যে না, আমরা পাই, টাকা পাই, আমরা করি। তো এর আগে কিন্তু এগুলো স্বীকার করেনি। এখন পুরো চোর ধরা পড়ে গেছে। একটা দেশের বিরুদ্ধে যারা যে কাজগুলো, এটা প্রত্যেকটা কাজ, এই কাজটাই হচ্ছে হাই ট্রিজন, দেশ বিরোধী। কিন্তু স্যার, এই জায়গাটা আমি একটা বিষয় জানতে চাইবো। হাসিনা তিনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশ ছেড়ে চলে আসার আগের মুহূর্ত পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন, তার কাছে গোটা দেশের কন্ট্রোল ছিল। তাহলে তিনি দেশে থাকা অবস্থায় এই টাকাগুলো কিভাবে এনজিওর কাছে গেল, কিভাবে সেটা ইউনুস এইভাবে একটা কাণ্ড করে বসলেন, সেটা কি কোনোভাবে তিনি বুঝতে পারেননি যে এই টাকাগুলো যে আসছে তার হিসেব তিনি কখনো রাখেননি? না, আমি একবার এক সচিবের সাথে আলাপ হলো। উনি বললেন যে, সচিব না, গত ফরেন মিনিস্টার আমাদের মোমেন সাহেব, রোহিঙ্গাদের কাছে যে টাকা আসছে, সারা পৃথিবীর থেকে যে টাকাগুলো আসে, ইনক্লুডিং আমেরিকার যারা আছে, তারা এই টাকাগুলো কিন্তু সরকারের কাছে দেয়। তারা দেয় এজেন্সির কাছে। এজেন্সি মানে ওখানে যারা এনজিও চালায়, এনজিও আছে, এনজিও দের কাছে সরাসরি টাকাটা ওরা পৌঁছে দেয়। এর খবর কি প্রশাসনের কাছে যায় না? না, গভর্নমেন্টের কাছে টাকাগুলো আসে না। আমি বলছি যে খবরও কি থাকে না? প্রশাসনের কাছে কি খবরও থাকে না? খবর থাকার কথা। তো উনি তো সাপোর্ট পাননি। ওনার বিরুদ্ধে যে এই ষড়যন্ত্র চলছে, ওনাকে টাকা না, শুধু এই উৎখাতের ষড়যন্ত্র চলছে, এটাও তো ওনাকে জানতে দেওয়া হয়নি, বুঝতে দেওয়া হয়নি। এটা তো পরিষ্কার আমাদের। আচ্ছা, তো সেই কারণে তিনি বুঝতে পারেননি যে এইভাবে টাকাগুলো ঢুকছে এবং সেই টাকাটাই তার বিরুদ্ধে যাচ্ছে,
তাকে সরাতে এই ধরনের ষড়যন্ত্রগুলো হচ্ছে। কোথাও কি এই টাকাগুলো ব্যবহার করে শেখ হাসিনাকে জানে শেষ করারও কোনো রকম কোনো পরিকল্পনা ছিল কি মোহাম্মদ ইউনূসের, বা এই যে এনজিও গুলো যেটা প্রকারান্তরে আপনি বলছেন মোহাম্মদ ইউনূসেরই? এটা ওপেন সিক্রেট। ধরুন পত্রপত্রিকায় বা ইয়াতে না বললেও সে নাকি হত্যার যে ইয়াটা পরিকল্পনা এখানে ছিল, কিন্তু আপনি অজিত দোভালের বক্তব্য থেকে আপনি পেয়ে যাবেন যে তাকে কিভাবে এখান থেকে এই আর্মিকে বলা হলো যে তোমরা তার নিরাপত্তা দাও এবং তাকে পাঠিয়ে দাও। তো আচ্ছা। এরা যে কাজটা করলো, আপনার তার যে নিরাপত্তার অভাব ছিল এই কথাটা বাংলাদেশের এজেন্সি গুলো শেখ হাসিনাকে বলেনি, কিন্তু শেখ হাসিনা বহু আগে বক্তব্যে ধরেন তার রেটরিক্স গুলো দেখলেই বোঝা যাবে যে আমাকে হত্যা করার জন্য আমার পিছনে তো বুলেট ঢুকছে, আমাকে হত্যা করার অনেক চেষ্টা চলছে আর চলছে। সে প্রায় 18টা অ্যাটেম্প হয়ে গেছে, অ্যাবর্টিভ অ্যাটেম্প তার বিরুদ্ধে, এটা প্রমাণিত এবং এটা এর উপর ইনভেস্টিগেশন হয়েছে। তো উনি জানেন যে আমার বাবার অবস্থা যা হয়েছে আমার অবস্থাও তাই হবে। তো তারপরে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ দেশের জন্য কাজ করে যাই, এই অ্যাটিটিউড নিয়ে সে কাজ করছে। তবে তাকে সে যে কথাই বলুক, তার যে সাহসিকতা যেটা প্রমাণ দিছে, এরপরও যে এজেন্সি গুলোর তো দায়িত্ব ছিল তাকে সিরিয়াসলি যে টাইম টু টাইম কখন কি ষড়যন্ত্র হচ্ছে এগুলো তাকে বলা, কিন্তু আমার বিশ্বাস তাকে ওইভাবে বলা হয়নি। তাহলে সে সিদ্ধান্ত অন্যভাবে নিত। সে হচ্ছে পপুলার লিডার, সে মাস লিডার, সে সাধারণ মানুষের কাছে আপনি দেখবেন ভিডিও ফুটেজ দেখলে যে গ্রামের সাধারণ গরিব মানুষ তাকে এসে জড়াই ধরছে, আর উনিও তাকে জড়িয়ে ধরছেন। উনি কিন্তু ওই দূরে থাকা মানুষ না, উনি সাধারণ মানুষের সাথে মেশালো। তো উনি যদি বুঝতেন যে এখন এই আন্দোলনটা যে রিয়েলি একটা ষড়যন্ত্র, এটা যে তাকে হত্যার ষড়যন্ত্র, এটা উনি বুঝতে পারেন। এটা তো ইনফরমেশনও পাননি। এই ইনফরমেশন পেলে উনি দেখতেন যে উনি গেম চেঞ্জ করে দিতেন। উনি সরাসরি ছেলেদের মেয়েদের কাছে গিয়ে বলতেন, এই যে আমি আসছি তোমাদের কাছে, আমার কাছে এতদিন কিছু ছিল না, আমাকে ভুল ইনফরমেশন দেওয়া হয়েছে, তোমরা আমি পদত্যাগ করতেছি, যাও আমি পদত্যাগ করে টঙ্গিপাড়ায় চলে যাচ্ছি, তোমরা একজন প্রধানমন্ত্রী নিয়োগ করো। এই অ্যাকশন, এই গেম চেঞ্জিং ব্যবস্থা উনি একমাত্র করতে পারতেন। ওনার সে সাহস ছিল, সে মানসিকতাও ছিল, তাকে করতে দেওয়া হয়নি। তাকে আমি তো বলছি যে এটা বিষয়টা এরকম যে অভিমন্যুকে হত্যা করার জন্য যেমন সপ্তরথী চতুর্মুখী করা হয়েছিল, ঠিক শেখ হাসিনাকে কোনো দিকে নড়তে হতে চিন্তা করতে দেয়, মাত্র 3 মিনিট সে কথা বলতে চাইছে, তাকে কথা বলতে দেওয়া হয়নি। বিষয়টা ভারতের গোয়েন্দারা বুঝতে পারছিল, এই জন্য তারা প্রেসার দিয়ে তাকে তার জীবন রক্ষা করছে, এটা আমি বলবো। বিষয়টা এরকম। স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন। অর্থাৎ হাসিনাকে সরাতে বা তাকে জানে শেষ করতে কোন কোন দেশ থেকে টাকা এসেছিল তার একটা হিসেব আমাদের সঙ্গে যিনি রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন স্যার, তিনি কিন্তু নির্দিষ্ট করে দিলেন যে শুধুমাত্র আমেরিকা নয়, আরও অন্যান্য দেশ থেকেও টাকা এসেছিল এবং সেই দেশগুলোর নামও তিনি বললেন। এবং এই মুহূর্তে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, সেটা হচ্ছে যে আরও কনস্পিরেসি রয়েছে। কি না, বাংলাদেশের নাম নাকি পরিবর্তন করার মতন একটা চেষ্টা চলছে, এমনকি সেখানকার পতাকাও নাকি পরিবর্তন করা হবে। এর সঙ্গে সঙ্গে আর কি পরিবর্তন করার একটা প্রচেষ্টা রয়েছে, আসুন সেদিকে নজর দিই। বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন স্যার, কি পরিবর্তন করার একটা চেষ্টা চলছে, কি জায়গা পরিবর্তন আসতে চলেছে বাংলাদেশে, কি প্ল্যান ইউনূসের সরকারের? এটা আসলে ইউনূসের নেতৃত্বে আপনার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা পরাজিত শক্তি, ডিফিটেড ফোর্স, সেই জামাত আর তার সাথে এখন নতুন জঙ্গি জিহাদি, এরা এক হয়ে বাংলাদেশটাকে এরা অ্যাটাক করছে এবং বাংলাদেশকে ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দখল করে ফেলছে সাময়িকভাবে। এটা বেশি দিন তারা রাখতে পারবে না, কারণ সাধারণ মানুষ তার যে অত্যাচার অনাচার বাংলাদেশে চলছে, যেভাবে স্বাধীনতা বিরোধী তৎপরতা,
আমার শিক্ষা সংস্কৃতি বিরোধী যে তৎপরতা এই সরকার চালিয়ে যাচ্ছে, ইউনূসের সরকার। আপনি বলেন যে একজন নোবেল লরেটকে সামনে রেখে এটা তো জঙ্গি, জিহাদি এবং একটা ধর্মান্ধ গোষ্ঠী ক্ষমতা দখল করে ফেলছে। এটা আপনি মনে করবেন যে বাসায় বাড়িতে ডাকাত পড়ছে। তো এটার স্থায়িত্ব ক্ষণস্থায়ী, এরা বেশিক্ষণ টিকবে না। কারণ এরা অলরেডি এদের অ্যাক্টিভিটিস দিয়ে আপনি লক্ষ্য করবেন যে সারা পৃথিবীতে যেমন টেরোরিস্টদের কে একটা প্রোগ্রাম, যে 3D প্রোগ্রাম ছিল, যে ডিটেক্ট, ডিসমেন্টেল, ডিফিট, এরকম একটা প্রোগ্রাম ছিল আমেরিকার। এটা ওবামার সময় থেকে, তারপরে ওটা আবার ডোনাল্ড ট্রাম্পও ক্যারি আউট করছেন। তো সারা পৃথিবীর থেকে এরা কিন্তু শেষ হয়ে আসছে। রিসেন্টলি আপনার হামাসের ওখানে ইসরায়েল আক্রমণে ওরা ওখান থেকে অংশ ভেঙে গেছে, ভেঙে এখন এইগুলো এখন বাংলাদেশে অভয়ারণ্য মনে করছে, তাই ওরা এখানে চলে আসছে। এই জামাত জঙ্গিদের পাকিস্তানের সহযোগিতা, এরা এখানে এসে মনে করছিল যে ওরা হয়তো জানতো যে আমেরিকার যে স্টেট ডিপার্টমেন্ট বা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ষড়যন্ত্র আছে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য, তখন তারা আরো উৎসাহ ফিল করছে এবং তারা মনে করছে এটাই সুযোগ তাদের সেই হারিয়ে যাওয়া ইস্ট পাকিস্তান ফিরে নেওয়ার জন্য। এটা হচ্ছে পাকিস্তানের অ্যাটিটিউড। আর আরেকটা হচ্ছে যে বাংলাদেশকে অকার্য করে দেওয়ার, প্লাস বাংলাদেশকে ধ্বংস করে দিলে তাদের তো কিছু আসা যায় না। আর জঙ্গি জিহাদিরা তারা এদেশে তারা যে একটা জিহাদি রাষ্ট্র তৈরি করতে চায়, একটা ইসলামিক স্টেট করতে চায় তথাকথিত, যেখানে সাধারণ মানুষের কোনো গণতন্ত্র, এরা গণতন্ত্রের কথা বলে আন্দোলন করছে। কিসের গণতন্ত্র? এরা তো গণতন্ত্রে বিশ্বাসই করে না, এরা নারী স্বাধীনতায় বিশ্বাস করে না, এরা কোনো কিছুতে স্বাধীনতায় কিচ্ছুতে বিশ্বাস করে না। এরা তো ডাকাতের মতো, এটা ধর্মীয় ডাকাত, ধর্মান্ধ ডাকাত এরা। তো তাদের খপ্পরে দেশ পড়ে গেছে। তো অচিরেই এটা ঠিক হয়ে যাবে, কারণ সাধারণ মানুষ জেগে উঠেছে। সাধারণ মানুষ, আমি বারবার বলছি, সাধারণ মানুষ এদের বিষয়টা বুঝতে পেরেছে। ইউনূসের স্যার, এখান থেকে একটা প্রশ্ন জানতে চাইবো, যে ছাত্ররা আন্দোলন গড়ে তুলেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে, তাদেরকে তো পেছন থেকে একটা মদদ দেওয়া হয়েছিল, সেটা আজকে আর বলার অপেক্ষা রাখে না, সেটা গোটা বিশ্বই জেনেছে। কিন্তু তারা আজকে প্রশ্ন তুলছে না যে তাদেরকে যে কথা বলা হয়েছিল, আসলে বর্তমানে তো সেই পরিস্থিতি যাচ্ছেই না, তাহলে তো তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। তারা প্রতিবাদ শুরু করেছে। তারা যে সাধারণ ছাত্ররা যে ছিল এদের সাথে, সেই ছাত্রছাত্রীরা এখন মাঠে নেমে প্রতিবাদ করছে, কিন্তু বা নিউজ আপনি পাবেন না। কারণ বাংলাদেশে এই জঙ্গি জিহাদিরা যেভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করছে, এটা চিন্তাই করা যায় না। একেবারে ওদের প্রেসক্রাইবড নিউজ ছাড়া কোনো নিউজ যায় না। ওই বাংলাদেশের সকল টেলিভিশন দেখলে আপনি বুঝবেন যে এখানে শনৈ শনৈ উন্নতি হচ্ছে, উন্নতির একেবারে চরম শিখরে দেশ পৌঁছে গেছে। এতদিন দেরি কেন হলো, এই নিউজকে আরো আগে আনা উচিত ছিল, এইরকম বক্তব্য আপনি এখনো পাবেন। তারপরে দেখবেন যে যখন গণেশ উল্টে যাবে, তখন দেখবেন যে এদের আবার চেহারা, এদের সুর আবার পাল্টে গেছে। এখানে সাংবাদিকতা বলতে কিছুই নাই, বন্দী সাংবাদিকতা এখন বন্দী। আপনি দেখেন এতগুলো আপনার 290 জন সাংবাদিকের বিরুদ্ধে 600 কেস দিছে, তার ভিতরে হত্যা কেস আছে, হত্যা মামলা আছে এদের বিরুদ্ধে। রিয়েল সাংবাদিক, আপনি কোন রিয়েল সাংবাদিককে তো সামনে দেখবেন না, সব দেখবেন ক্যাডার, ওই যে জঙ্গি জিহাদিদের ক্যাডার সামনে এসে এখন বক্তব্য দেয়। আচ্ছা, কিন্তু এই যে বাংলাদেশের নাম পরিবর্তন করতে চাইছে ইউনূস সরকার, বা ন্যাশনাল অ্যান্থম চেঞ্জ করতে চাইছে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইছে, কি আনা হবে সেখানে? কোন যুক্তিতে তারা এটা চাইছেন? কোনো যুক্তি নাই। যুক্তি একটাই যে আমরা এই দেশ পছন্দ করি। ওরা তো বলে দিছে 71 বলে কিছু ওদের কাছে নাই, ওদের ছিল 47 আর 24। 47 সাথে একটা ধর্মভিত্তিক পাকিস্তান তৈরি হয়েছিল, এটা ওইটার কথা বলে। আর 24-এ তারা এই যে চুরি করলো, তস্কর বৃত্তি করে একটা সুন্দর দেশকে একটা এগিয়ে যাচ্ছে। আপনার শিল্প, সাহিত্য, ইকোনমিক, অর্থনীতিতে এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ, সেই দেশটাকে আজকে একটা সম্ভাবনা দেশটাকে ককমারের ভিতরে ঠেলে দিছে এরা।
তো এরা দে উইল বি পানিশড টু বি শিওর। কিন্তু জঙ্গি কার্যকলাপের অভিযোগে যাদেরকে জেলে রাখা হয়েছিল তাদেরকে জেল মুক্তি ঘটানো হয়েছে, তাহলে কি সবাইকে এই বোঝাতে- জঙ্গিদেরকে ছেড়ে দিল শেখ হাসিনা তার, যে সময়কালে যত এটা কোন জঙ্গি যুক্তি? জিহাদিদের এর যেভাবে পেছনে কি যুক্তি ছিল? আমেরিকা, আমি বলি আমেরিকা যেভাবে জঙ্গিদেরকে ডিল করছে, শেখ হাসিনাও সেইভাবে আমি জঙ্গিদের সাথে ডিল করছে, তাদেরকে জেলখানায় রাখছে। তো তাদেরকে, আর এরা কি করলো, এই চোররা, এই তস্কররা, এই জিহাদিরা, এরা সুযোগ পেয়েই সব জেলখানা খুলে দিয়ে অস্ত্র নিয়ে গেল, এই জঙ্গিদেরকে বের করে দিল। বের করে দিয়ে এখন দেশটা এদের জন্য চুরি, ডাকাতি, ছিনতাই, মানুষের জীবন একেবারে দুর্বিষহ, একেবারে দেশটা জাহান্নামের ভিতরে পৌঁছে গেছে। এইটা ওরা তো মনে করছে যে এই জঙ্গিদের দিয়ে ওরা, জঙ্গিরা কখনো ভালো কাজ করে না, ডাকাত কখনো ভালো কাজ করে না, চোর কখনো ভালো কাজ করে না। চোর জানে টাকা কিভাবে চুরি করতে হয়, কিভাবে 660 কোটি টাকা নিয়ে নিতে হয় ক্ষমতায় এসেই। চোররা এগুলো ভালো জানে। চোররা যেভাবে ব্যবসা বাণিজ্য, একটা এই যে ইলন মাস্ক একটা ব্যবসা দিচ্ছে, নিজে একটা দেশের চিফ অ্যাডভাইজার, মানে সে সরকার প্রধান হিসেবে কাজ করছে, সে একটা চিঠি দিয়ে কিভাবে বলে একটা কোম্পানিকে, তুমি আসো 3 মাসের ভিতরে এসে একটা এগ্রিমেন্ট সাইন করো, লাইসেন্স নাও। এখানে প্রসেস আছে, এখানে ইয়াতে আপনার বিভিন্ন টায়ার, এটা ইয়া হয়, আলোচনা হয়, সেখানে সিদ্ধান্ত হয়, সেখান থেকে অ্যাপ্রুভ করা হয়, তারপরে এনভায়রনমেন্টাল ভেটিং হয়, ল এর ভেটিং হয়, এনভায়রনমেন্টের যে ইয়াগো আসপেক্ট গুলো আছে, এগুলো সব দিক বিবেচনা করে তারপরে একটা ন্যাশনাল কমিটি আছে, সেই কমিটি ওটাকে সিদ্ধান্ত দেয় যে এই কোম্পানিকে দেওয়া যাবে কি দেওয়া যাবে না। না, তাও হবে না। এই ন্যাশনাল কমিটি বলে যে এখন আমরা উই ক্যান ফ্লট টেন্ডার, তখন ওপেন টেন্ডারের মাধ্যমে এটা সিদ্ধান্ত হবে যে লোয়েস্ট পার্সন যে হবে বা যার সার্ভিস ভালো তাকে দেওয়া হবে। এটা সমস্ত সিদ্ধান্তটা নিবে আপনার ওই ন্যাশনাল কমিটি। কিন্তু সে একটা চিঠি দিয়ে দিল, এটা তার একটা দোকান, এই দোকানের থেকে কি করবে না করবে এখন চিঠি দিয়ে দিল। মানে এরকম একজন লোককে নোবেল প্রাইজ দিয়েছে। এটা নোবেল আলারাও এখন বুঝবে যে কি কাম করছে তারা। তো এই যে সে তো একেবারে এইবার যেভাবে সে চুরি শুরু করছে, যে এটা তো চুরি, সে সরকারের টাকা, স্কন্ডারিং অফ ফান্ড, গভর্নমেন্ট ফান্ড। তো এদের কাজই তো এগুলো। এরা যে জিহাদিরা তো বিদেশ থেকে, মিডল ইস্ট থেকে টাকা এনে তারা এখানে জঙ্গি জিহাদি তৈরি করছে। আমি আগেও বলছি যে এই জামাতের, এটা হচ্ছে তাদের ব্রিডিং গ্রাউন্ড। জামাত দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে, এটা আওয়ামী লীগের ব্যর্থতা আছে, তারা সরকার চালিয়েছে দীর্ঘদিন, কিন্তু তারা বোঝেনি যে তাদের পেটের ভিতরে ট্রোজান হর্সের মতো তাদের পেটের ভিতরে এনিমি ঢুকে আছে। তার সংগঠনের ভিতরে এই সব জঙ্গি জিহাদিরা আজকে তারা নিজেরাই স্বীকার করছে যে আমরা শিবির করছি, আমরা স্যার, একটা জিনিস আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে বাংলাদেশের যে সংবিধান, সেই জায়গায় তো এই তত্ত্বাবধায়ক সরকার, এটা তো সেখানে বলা নেই। তাহলে কিভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার আনা হলো বাংলাদেশে এবং সেটা এতদিন ধরে রয়ে গেল? এটা আপনার সামরিক বাহিনী, এখানে তারা তাদের কন্ট্রিবিউশন আছে। রাজনৈতিক দলগুলো এই ভুল কাজটা করছে। তারা আগে লিগ্যাল প্রসেসটা তারা পারসিউ করতে পারতো। তারা বাংলাদেশের সংবিধান অনুসারে তারা একটা কিছু করতে পারতো। সেটা তো সবাই মিলে একটা সিদ্ধান্ত নিলে সেটা পরে অ্যাপ্রুভাল দেওয়া যায়। কিন্তু এদের যে আপনি দেখবেন যে এই অ্যাডভাইজারদের, এটা কার অ্যাডভাইজার? এটা বাংলাদেশের অ্যাডভাইজার না, এরা শুধু শাহাবুদ্দিনের অ্যাডভাইজার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে অ্যাডভাইস করবে দেশ চালানোর জন্য বা কোনো কিছু হিসাব, উনি যা বলবেন তাকে করতে হবে। এদের কিচ্ছু করার ক্ষমতা নেই। এরা এতগুলো যে পাহাড় সমান এরা হাতে নিচ্ছে কি জন্য? এরা ইলংগেটেড করার জন্য তার তার টাইম তারা টিকে থাকার জন্য, তারা দীর্ঘ এই ইললিগাল ক্ষমতাটাকে আরো দীর্ঘায়িত করার জন্য তারা বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়ে সংস্কার অনেক কিছু বলছে, কিন্তু কিছুই তাদের করার নেই পার্লামেন্ট ছাড়া এই সংস্কার। হ্যাঁ, তো এরা শুধু শাহাবুদ্দিনের প্রেসিডেন্টের অ্যাডভাইজার, প্রেসিডেন্টের কথা মতো, তার সন্তুষ্টি মতো তাকে চলতে হবে। এর বাইরে তাদের কিচ্ছু করার নেই। আমি আগেও বলছি এই কথাটা।
কিন্তু এই যে যেভাবে এতদিন ধরে এটা ফেব্রুয়ারি মাস, আগস্ট থেকে ফেব্রুয়ারি অনেকগুলো দিন চলে গেল, কিন্তু মোহাম্মদ ইউনূস তিনি নির্বাচন এখনই ডিক্লেয়ার দেবেন না, তিনি সংস্কারের কথা বলছেন এবং নির্বাচন এই মুহূর্তে হবে না বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষ এক প্রকার বুঝে গেছে। কিন্তু এই যে এতদিন ধরে একটা তত্ত্বাবধায়ক সরকারের থেকে যাওয়া এবং যেভাবে বাইরে থেকে টাকাগুলো এলো হাসিনাকে সরাতে, সেই টাকাগুলোর যেভাবে খরচ করা হয়েছে, অন্তত যারা ছাত্র সমাজ, যারা এই গণ অভ্যুত্থানটার সূত্রপাত ঘটিয়েছিল বাংলাদেশে, তারা কি এখন এই মুহূর্তে প্রশ্নের মুখে দাঁড়িয়ে? ছাত্রদের ভূমিকাটা কি? না না, তারাই প্রশ্ন করছে, সাধারণ ছাত্ররাই প্রশ্ন করছে, তারাই মাঠে নামছে, তারাই প্রতিবাদ করছে যে তোমরা এইটা করার তো কথা ছিল না, তোমরা দেশের বিরুদ্ধে কথা বলা, তোমরা তো কোটার কথা ছিল যে আমরা মেরিটোক্রেসি এস্টাবলিশ করব, যে যে মেরিট অনুসারে চাকরি পাবে। তো সেই কথা না বলে তোমরা এখন দেশ উল্টাই দিচ্ছ, এই প্রতিবাদ করছে, অহরহ প্রতিবাদ হচ্ছে। এগুলো আপনি টেলিভিশনে, আপনি সোশ্যাল মিডিয়াতে সামান্য কিছু পাইতে পারেন। ওরা এদের সাথে নাই, কেউ নাই ওদের সাথে, ওরা কয়েকজন এই তস্কর, ইউনূস সহ কয়েকজন তস্কর, তারা এখন এরা লুটেরা, এরা দেখুন না যে কি, এরা শহীদ মিনার ভেঙে ফেলছে। কি সাহস এদের, কারাই সাহস যোগাচ্ছে? এরা তো ওই যে এরা তো এদের এই পিপিলিকার পাখা গজায়, তো ওই অবস্থা এদের। এরা কোথায় হাত দিছে এরা তো নিজেরাও বুঝতে পারছে না। ঠিক, সকলে প্রতিবাদ করছে। আপনি যে দেশগুলোর কথা বললেন, যে শুধুমাত্র আমেরিকা নয়, অস্ট্রেলিয়ার কথা বললেন, ডেনমার্কের কথা বললেন, ইউরোপের একাধিক জায়গার কথা বললেন, এখন আমি বলছি যে সকল দেশই তাদের টাকা নিয়ে যে এদেরকে ষড়যন্ত্র করতে দিছে, এই কথাটা না। কথাটা হচ্ছে এই সকল দেশ সবসময় বাংলাদেশে সাহায্য করার জন্য ভিক্ষা টিকা, এরা এই এনজিও গ্রুপ গুলো আছে, এনজিওরা শেখ হাসিনার সময় কিন্তু বেশ খানিকটা কার্ভ হয়ে গেছিল। তাদের এই ইয়াগুলো শেখ হাসিনা মোটামুটি এদের বিরুদ্ধে উনি ওদেরকে এতটা ফ্লারিশ করতে দেয়নি, উনি বুঝতে দেয়নি যে আমরা আমাদের দেশে যে কথা বলে ওরা টাকা আনছে, বিভিন্ন ভাবে দেশের যে ব্লিক পিকচার গুলো তো তৈরি করে ওদের সামনে দিয়ে ওরা ভিক্ষা চায় কিভাবে? আপনি তো জানেন যে একজন ভিক্ষুক সে নিজে সেজে ভিক্ষা চায়, সে প্রিটেন্ড করে যে আমি নাই, আমার কিচ্ছু নাই, আমি কড়া লুলা ল্যাংড়া। এনজিওদের কাজই এটা। এরা বাংলাদেশের রিয়েল পিকচারটা দেয় না, ওরা দেয় যে বাজে পিকচারটা দিয়ে যে এখানে তোমরা সাহায্য করো। তো এইসব দেশগুলো তো, সেই দেশগুলো তো খারাপ না, তারা তো হ্যাঁ তোমাদের কিছু ভিক্ষুক না খেয়ে আছে, তাদেরকে আমরা কিছু দিলাম। কিন্তু এই ভিক্ষুকরা যে এসে যে এখানে ষড়যন্ত্র করে, রাজনীতি করে, তবে রিয়েল যেটা পাওয়া গেছে একেবারে মেটিকুলাসলি ডিজাইন এবং রিয়েল অর্থে যে এই যে ইউএস স্টেট ডিপার্টমেন্টের এই ঘটনাটা আমাকে শিওর এটা প্রণিধানযোগ্য যে এইটাই হচ্ছে ইভেন্ট শেখ হাসিনাকে শুধু ঠিক, অর্থাৎ এই যে পেছনের শেখ হাসিনা এত কিছু করা হয়েছে সেটা তিনি বুঝতে পারেননি, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে $29 বিলিয়ন, অর্থাৎ অনেকগুলো টাকা এসেছে। এটা নয়, আমি বলি বুঝতে পারেননি এটা নয়, তাকে বুঝতে দেওয়া হয়, তাকে ডেলিভারেটলি তার যে সার্ভিস গুলো আছে, এজেন্সি গুলো, তাকে ভুল বোঝানো হয়েছে, কেউ তাকে সাপোর্ট দেয়নি, আমার এইটা ধারণা। কারণ এই সার্ভিস সেক্টর গুলো পারচেজ, যারা তাকে হেল্প করবে তারাও আই মিন ডাউট যে তাদেরকেও পারচেজ করা হয়েছে। সেনাবাহিনী যখন তাকে, অর্থাৎ তাদের কেউ ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে বানিয়ে তোলা হয়েছিল। আমি বলি দেশের জনগণের, দেশের সরকারের নিরাপত্তার জন্য এই সেনাবাহিনী কোরআন শরীফ বা বাইবেল হাতে করে বা গীতা হাতে করে তারা প্লেস বাউন্ড, যে তাদের জীবনের বিনিময় হলো তারা নিরাপত্তা বিধান করবে, কিন্তু তারা তো তা করে নাই, তারা তো বিট্রে করছে। ঠিক ঠিক, অর্থাৎ বেশ আটঘাট বেঁধে এই ষড়যন্ত্রটা করা হয়েছিল। স্যার, অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দরভাবে আপনি এই পুরো বিষয়টা তুলে ধরলেন, এবং শুধুমাত্র আমেরিকা নয়, আর কোথা থেকে টাকা এসেছে বাংলাদেশে এবং সেই টাকা কার কাছে গেছে প্রকারান্তরে খুব সুন্দরভাবে আপনি বুঝিয়ে বিষয়টা বললেন। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। এরপরে পরিস্থিতি কোন দিকে যায়, কারণ ইতিমধ্যেই কিন্তু আমেরিকা অর্থাৎ ইউএসের যে এইড সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। তারপর
শেখ হাসিনা তার বিরুদ্ধে এই যে পরিকল্পনাগুলো হয়েছিল তাকে বুঝতে দেওয়া হয়নি, চারপাশে যারা ছিলেন তারা বুঝতে দেননি। এবং বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক তিনি যেটা বলছেন যে তার চারপাশের মানুষগুলোকেও এই ষড়যন্ত্রের অঙ্গ হিসেবেই গড়ে তোলা হয়েছিল। আমাদের নজর থাকবে পরিস্থিতি কোন দিকে যায়, পুরো আপডেট